আচ্ছা, আপনি ট্যাক্সিখানার সন্ধান নিয়েছেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককে খুঁজে বের করেছি। সে আরোহীদের এই হাওড়া স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়েছিল, আর কিছুই সে জানে না। তাহলে মনোহর বাবুর সঙ্গে সুশীলা দেবী বোধহয় কলকাতার বাইরে চলে গিয়েছেন, কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন বারবার করেছি। আর ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরো সব প্রশ্ন আছে। ৭৫ বছর বয়সে ১৫ লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহর বাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি বেঁচে আছেন কি নেই? মনোহর বাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে কি সাধু ব্যক্তি নন? না, আজ আর চা খেতে বলো না আমাকে। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক খানিকটা বিস্ময় বলল, এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? না না, আজ আমি কিছুতেই চা খাবো না। একেবারে ধনুর্ভঙ্গপন। জয়ন্ত বলল, আচ্ছা বেশ বেশ, চা না খান, খাবার খাবেন তো? কি খাবার? টিকিয়া খাবার। ও তাই নাকি? তারপর আছে ভেন্ডালু। হ্যাঁ, একেবারে বনবাসী হংস। সুন্দরবাবু ভাবতে লাগলেন। খাবেন তো? আজ আর হংস মাংস ধ্বংস করতে বলো না। মানিক বলল, হালে আর পানি পাচ্ছি না, হংস মাংস অরুচি। সুন্দরবাবু এবার বোধহয় পরমহংস হয়ে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন। মোটেই নয়, মোটেই নয়। তবে গেরস্থের ছেলে হয়ে এ খাবো না ও খাবো না বলছেন কেন? আজ আমার এই উদর দেশের বড়ই দুরবস্থা। অমন হৃষ্টপুষ্ট উদর, তবুও? আরে আমার উদরাময় হয়েছে। ও তাই বলুন। তবে ওষুধ খান, আমি হোমিওপ্যাথি জানি। 1 ডোজ মার্কসল ওষুধ দিয়ে দেবো নাকি? আর রাখো তো তোমার হোমিওপ্যাথির কথা। আমি এই খাবার ওষুধ কোনোটাই খেতে আসিনি, আমি এসেছি জরুরি কাজে। অসুস্থ দেহ তবু কাজ থেকে ছুটি নেননি? কি টনটনে কর্তব্য জ্ঞান আপনার। হ্যাঁ হ্যাঁ, তাই এই স্বর্গবাসী ঢেকি ধান ভাঙে, এই পুলিশের আবার ছুটি কি হে? জয়ন্ত বলে উঠল, নতুন মামলা বুঝি? তাছাড়া আর কি? কিসের মামলা? বলা শক্ত, এই খুনের মামলা কি মানুষ চুরির মামলা, ঠিক ধরতে পারছি না। একটু একটু করে জাগ্রত হচ্ছিল জয়ন্তর আগ্রহ। সে সামনে চেয়ারটার দিকে আঙুল নির্দেশ করে বলল, সুন্দরবাবু ওই চেয়ারে বসুন, ব্যাপারটা একেবারে খুলে বলুন তো। আসন গ্রহণ করে সুন্দরবাবু বলে উঠলেন, শোনো, এটাকে আজব মামলাও বলাও চলে, রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্র পাত্রী হচ্ছেন 3 জন, 1 জন নারী আর 2 জন পুরুষ। ওদের মধ্যে 1 জন পুরুষ হচ্ছেন আসামি, কিন্তু 3 জনেই অদৃশ্য হয়েছে। অদৃশ্য হওয়ার কারণ? শোনো, বছর 1.5 আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন তার পিতামহী সুশীলা সুন্দর দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটা সংক্ষেপে এই যে এই সুশীলা দেবী বিধবা, তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। বয়স 75 হবে। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিলেন। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডেকে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান, আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর প্রকাশ পায় অদৃশ্য হবার 2 দিন আগে সুশীলা দেবী নাকি ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে নিয়েছিলেন। সে টাকাও উধাও হয়েছে। ডাক্তার মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি। পদার্থশাস্ত্রে তার নাকি অসাধারণ পাণ্ডিত্য। আরে ইনি মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছো? না, আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি। কিরকম? মনোহর বাবুর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া ধবধবে সাদা চুল, মুখেও লম্বা পাকা দাড়ি। বয়স 60-এর কম না, কিন্তু শরীর এখনো যুবকের মতো সবল। রোজ সকালে সূর্য উঠবার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমায়, টিকুলো নাক, শ্যামবর্ণ, সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্বিজের জুতো ছাড়া অন্য কিচ্ছু পরেন না। বর্মা চুরুটের নাকি বিভৎস ভক্ত। মুখ সর্বক্ষণই গম্ভীর। ডান কপালের উপরে 1 ইঞ্চি মতো লম্বা পুরনো কাটা দাগ আছে। হাতে আছে 1 গাছা মোটা বেতের লাঠি। জয়ন্ত বলল, আরে মশাই, এই বর্ণনার কাছে যে আলোকচিত্র হার মানে। হ্যাঁ, এরপর বিপুল জনতার ভিতর থেকেও মনোহর বাবুকে আবিষ্কার করতে পারবো। সুন্দরবাবু দুঃখিত কণ্ঠে বললেন, আমি কিন্তু বাবা এই 1.5 বছর চেষ্টা করেও টিকিও আবিষ্কার করতে পারলুম না। কেন?
তিনিও অদৃশ্য হয়েছেন। তার বাড়ি কোথায়? বালিগঞ্জে নিজের বাড়ি, সেখানে গিয়েছিল, কিন্তু বাড়ি একেবারে খালি। মনোহরবাবুর পরিবারবর্গ? মাথা নেই তার, মাথা ব্যথা। আরে তিনি বিবাহই করেননি। অন্য কোনো আত্মীয় স্বজন? আরে কারুর পাত্তা পায়নি। পাড়ার লোকে শুনলাম মনোহরবাবু জরাচারে পুরাতন আর ওই বিশ্বস্ত ভিত্ত নিয়ে বাড়িতে বাস করতেন বটে, কিন্তু একদিন সকলকে সঙ্গে নিয়ে কোথায় চলে গিয়েছেন। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আপনি বললেন সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। আচ্ছা, তোমার কি নিজের কোনো মোটর নেই? আরে আছে বই কি, একখানা নয়, এই তিনখানা। তাহলে এটাই মেনে নিতে হয় যে সুশীলা দেবীর নিজেরও ইচ্ছে ছিল তিনি কোথায় যাচ্ছেন কেউ যেন জানতে না পারে। হয় তোমার অনুমান সত্য, আর নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহরবাবুর পরামর্শে। আচ্ছা, আপনি ট্যাক্সিখানার সন্ধান নিয়েছেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককে খুঁজে বের করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়েছিল, আর কিছুই সে জানে না। তাহলে মনোহরবাবুর সঙ্গে সুশীলা দেবী বোধহয় কলকাতার বাইরে চলে গিয়েছেন, কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন বারবার করেছি, কোথায় কোথায় কোথায়, কিন্তু প্রতিধ্বনি বারবার উত্তর দিয়েছে কোথায় কোথায় কোথায়। আর ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরও সব প্রশ্ন আছে। ৭৫ বছর বয়সে ১৫ লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহরবাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি বেঁচে আছেন কি নেই? মনোহরবাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে কি সাধু ব্যক্তি নন? এই শোনো, আমার কথা এখনো পুরোয়নি। সবটা শুনলে এই প্রশ্ন সাগরে তোমাকে তলিয়ে যেতে হবে, বুঝেছ? আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল। বলুন সুন্দরবাবু, বলুন। সুন্দরবাবু বললেন, যে মাসে সুশীলা দেবী অন্তর্হিতা হন, সেই মাসে আর একটা মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে, বুঝেছ? দুটো মামলাই কতকটা একরকম। গোবিন্দলাল রায় একজন বড় জমিদার, বয়স ৭০-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বৃহৎ, ৫ পুত্র ৩ কন্যা, পৌত্রপত্রীও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ ১২ লক্ষ টাকা তুলে নিয়ে তিনিও গিয়েছেন অজ্ঞাতবাসে। তবে গোবিন্দবাবু যাওয়ার সময় একখানা চিঠি রেখে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তা তোমরা আমার জন্য চিন্তা হইও না। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই। ৩ মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র না পেয়ে তার পুত্ররা আমার আশ্রয় নিয়েছিলেন, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও আমি এই গোবিন্দবাবুর নাগাল ধরতে পারিনি। আচ্ছা, আপনি কি মনে করেন আগেকার মামলার সঙ্গে এই মামলাটারও কোনো একটা সম্পর্ক রয়েছে? আরে অল্প বিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতিবৃদ্ধা নারী, আরেকজন অতিবৃদ্ধা পুরুষ, দুজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুজনেই যাবার ঠিক আগেই ব্যাংক থেকে বহু লক্ষ টাকা তুলে নিয়েছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো প্রমাণই দেননি। কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহরবাবুর পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেনি। আচ্ছা, তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা চিঠি দিয়ে বলে গিয়েছেন, একখানা বইয়ের ভিতর থেকে নাকি চিঠিখানা পেয়েছে। চিঠিখানা পড়বার পর বাবা নিশ্চয়ই ওই বইয়ের ভিতর গুজে রেখেছিলেন। এই দেখো, এই জয়ন্ত, এই নাও, চিঠিখানা পড়ে দেখো। জয়ন্ত খামের ভিতর থেকে চিঠিটা বার করে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলুম। বেশ, আগস্ট মাসের ৪ তারিখে ৫টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ ১২ লক্ষ টাকা। যতদিন না আমার উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানে বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারোর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র। পড়লে কি বুঝলে? চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে, সুলতানপুর। আরে সুলতানপুর হচ্ছে একটা ছোটখাটো শহর। আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত সেও এখানে শোনেনি কেউ। আচ্ছা, সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামের চিঠি বিলি হয় সে খোঁজ নিয়েছিলেন তো? তা আবার নিইনি, শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতে গিয়ে ঢু মারতেও ছাড়িনি, কিন্তু লাভ হয়েছে প্রকাণ্ড অশ্বডিম্ব। জয়ন্ত ভাবতে লাগলো চুপচাপ। সুন্দরবাবু বলে উঠলেন, শোনো, আমার কি মনে হচ্ছে জানো, এই মনোহর নাম ভারিয়ে কিছুদিন ওই অঞ্চলে কোথাও বাস করেছিল,
তারপর এই সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলো হাতিয়ে সরে পড়েছে বেটা কোনো ওই অজানা দেশে। জয়ন্ত যেন খানিকটা নিজের মনেই বলল, চিঠি পড়ে জানা গেল মনোহরবাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। খুব সম্ভবত সেই প্রস্তাবটাই কার্যে পরিণত করার জন্য তিনি চেয়েছিলেন 12 লক্ষ টাকা। কে বলতে পারে এই সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক এইরকম প্রস্তাব করেনি। কিন্তু কি এই প্রস্তাব যার জন্য লোকে এমন লক্ষ টাকা খরচ করতে রাজি হয়? কে বলে কি টাকা খরচ করতে রাজি হয়? ধাপ পায় ভুলে এই সংসার, পুত্র, কন্যা, আত্মীয় সব ছেড়ে অজ্ঞাতবাসে যেতেও কুণ্ঠিত হয় না। সুন্দরবাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। শোনো জয়ন্ত, মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনো লাভ নেই। লাভ আছে বই কি। প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাঁতড়ে মরতে হবে না। কিন্তু যখন তা জানবার উপায় নেই তখন আমাদের অন্ধকারেই ঢিল তো ছুটতে হবে বই কি বাবা। অন্ধকারে বহু ঢিল তো ছুঁড়েছেন, একটা ঢিলও লক্ষ্যে গিয়ে লাগলো কি? তা তুমি আমাকে কি করতে বলো? আচ্ছা, আপনি তো সর্বাগ্রে মনোহরবাবুকে আবিষ্কার করতে চান। নিশ্চয়ই। তাহলে আমাদের সঙ্গে আরও একবার সুলতানপুর চলুন। আর সেটা হবে ডাহা পণ্ডশ্রম, কারণ সেই অঞ্চলের কোনো পাথরই আমি উল্টাতে বাকি রাখিনি। না, একখানা পাথর উল্টাতে আপনি ভুলে গিয়েছেন। তা কোনখানা শুনি? যথাসময়ে প্রকাশ পাবে। বেশ, তাই সই। মানে সব শুনলে? আচ্ছা, এখানে না তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি করতে হবে? এটা কিন্তু বলতেই হয়, মানে তোমার ছবি আঁকার হাত কিন্তু খুব পাকা। তুমি ছাড়া তো ওই কথা কেউ বলে না। এখন আমায় কি করতে হবে তা বলো। মনোহরবাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলি আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নাও। তারপর এমন একটি মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই বিশেষত্বগুলি। সুন্দরবাবু যেন খানিকটা কৌতূহলী হয়ে বললেন, ওরকম ছবি এঁকে কি লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা যাবে। এই জয়ন্ত কি যে বকে তার ঠিক নেই। মনোহরকে আমি দেখিও নি, মানিকও দেখেনি। আমি খেয়েছি পরের মুখে ঝাল। সাত সকালে আমল খাস্তা। মানিক শিব করতে বারণ করে বসবে, এ ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলেন পরিচয়তে সুন্দরবাবু, ফলেন পরিচয়তে, অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। আসল তাৎপর্য হচ্ছে আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা তাকে চেনা যায় অনায়াসে। বহু অভিজ্ঞতার ফলেই এরকম এক একটি প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই? তবুও সুন্দরবাবুর মন মানতে চাইল না। তিনি বললেন, তুমি কেবল শোনো, নিজের মন গড়া কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। একটা কেন, অনেক প্রমাণই দিতে পারি। তাই নাকি? এই দেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃতি এঁকে অপরাধী গ্রেপ্তার করেছে, আমি বাবা কখনো তা শুনিনি। এদেশের কথা শিখে তুলে রাখুন সুন্দরবাবু। এদেশের কথা নিয়ে একেবারে মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমনই বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দী করতে পেরেছে। সুন্দরবাবু বিস্ফারিত চক্ষে বললেন, বটে বটে, তা আমি তো জানতুম না। সুন্দরবাবু, আপনি অনেক কিছুই আগে জানতেন না, এখনও জানেন না। আবার না জানালে ভবিষ্যতেও জানতে পারতেন না। তবু জানতে গেলে এত বেশি তর্ক কেন করেন সেটা বলুন দেখি। জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানিক। এখন বর্ণনা সুরে মনোহরের চিত্র আঁকবার চেষ্টা করো। কালই আমরা সুলতানপুরে যাত্রা করব। সুলতানপুর ছোট শহর হলেও 3টে রেলপথের সংযোগস্থলে অবস্থিত, তাই জন্য এখানে লোকজনের সংখ্যা বড় অল্প নয়। শহরের ভিতর দেখা যায় দাঁড়িয়ে আছে সুলতানপুরের বাইরের চারিদিকের প্রকৃতি যেন নিজের ভাণ্ডার উজাড় করে দিয়েছে, অজস্র সৌন্দর্যের ঐশ্বর্য। মানিক বলল, জয়ন্ত, এমনই সব জায়গাতেই জন্মলাভ করে কবির কল্পনা, তাই না? কিন্তু আমরা কবি নই। সুন্দরবাবু পাশ থেকে বলে উঠলেন, আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসিনি, আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। ফাঁক পেলে মানিক ছাড়ে না, বলল, সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য আপনার শত্রু? সুন্দরবাবুর বদন মণ্ডলে ঘনিয়ে উঠেছিল অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বলল, না মানিক, সুন্দরবাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ হয়ে উঠল প্রসন্ন। তিনি বললেন,
জয়ন্ত ঠিকই ধরেছে, আমি তো ওই কথাই বলতে চাই। পোস্ট অফিস যাবে নাকি? বেশ, পরে বিবেচনা করব। কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না? হ্যাঁ, এই সেটি এখানকার প্রধান ব্যাংক। একবার সে ব্যাংকে যেতে চাই। কেন বলো দেখি? সেখানে গেলেই বুঝতে পারবেন। চৌধুরী ব্যাংক। দোতলায় উঠে দেখা গেল একটি বিলিতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখে মানিক খানিকটা বিস্মিত স্বরে বলল, এ কি করুণা? আরে মানিক নাকি? এখানে কি ব্যাপার? ও, এই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে একটু দরকার। আমি এখানকার ম্যানেজার। সে কি হে, কবে থেকে? বছর তিনেক তো তুমি আমাদের পাড়ার দিকে আর যাও না, জানবে কেমন করে? আর এনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। আচ্ছা, ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডাক সাইটে পুলিশ কর্মচারী। আর ইনি হচ্ছেন আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে তো এর কথা নিশ্চয়ই শুনেছ অনেকবার। আর জয়ন্ত, এটি হচ্ছে আমার বাল্য বন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামার বাড়ির পাশেই এদের বাড়ি। আরে বাবা, আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধ্যাত্তেরে গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আমার ঘরে এসে বসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে পরে নিজেও টেবিলের সামনে গিয়ে বসে পড়ল করুণা। বলল, আচ্ছা বলুন, এইবার আপনাদের জন্য কি করতে পারি? আদেশ বাদেশ কিছুই নয়, প্রথমেই একটি বিনীত নিবেদন আছে। বলতে পারেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদের মক্কেল? হ্যাঁ, বিচিত্র প্রশ্ন। সুলতানপুর ডাকঘরের এলাকায় কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া সকলেই সম্পন্ন গৃহস্থ, নয়তো মধ্যবিত্ত শ্রেণীর লোক। সেই একজন কি খুবই ধনী? আগে হ্যাঁ, তাকে ধনকুবেরও বলা চলে। তিনি কি আপনাদের মক্কেল? আমাদেরই একজন প্রধান মক্কেল। তিনি কোথায় থাকেন? তো এখান থেকেই 3 মাইল দূরে আছে বেগমপুরা। বেগমপুরা নামে একটা জায়গা, সেখান থেকেও মাইল 2 তফাতে দস্তুর মতো গহন বনের ভিতরে তার বাংলো ধরনের তৈরি একটা মস্ত বাড়ি। আচ্ছা, অত বড় ধনী এমন নির্জন জায়গায় থাকেন কেন? শুনতে পাই তিনি ভারী খেয়ালি লোক। আচ্ছা, তার নাম কি ডাক্তার মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। জয়ন্ত চুপ করে রইল গম্ভীর মুখে। সুন্দরবাবু মুরব্বিয়ানা চালে ঘাড় নাড়তে নাড়তে গাল ভরা হাসি হেসে বললেন, তুমি আমায় টেক্কা মারবে বলে এখানে এসেছো, কিন্তু দেখছো তো ভায়া, আমি কোনো পাথর উল্টাতেই বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর মুখে পকেট থেকে মানিকের আঁকা সেই ছবিখানা বার করে ধীরে ধীরে বলল, আচ্ছা করুণাবাবু, এই ছবির মানুষটিকে কোনোদিনও কি আপনি স্বচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির ওপর ঝুঁকে পড়ল এবং তারপরে বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বর বাবুর মুখ ঠিক ঠিক মিলছে না বটে, তবে এখানে সিদ্ধেশ্বর বাবুর প্রতিকৃতি, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। জয়ন্ত অপাঙ্গে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেঁট করে ফেললেন সুন্দরবাবু। আচ্ছা করুণাবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বর বাবুর কথা আরও কিছু বলতে পারেন? হ্যাঁ, কে আপনি মানিকের প্রাণের বন্ধু। হ্যাঁ, তার উপরে আপনার মতো লোকের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াও পরম সৌভাগ্য। কি জানতে চান বলুন? সিদ্ধেশ্বরবাবু মানে কবে, কত দফায় আপনার ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? করুণা স্তব্ধ হয়ে রইল অল্পক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ দেখুন, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বর বাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল। কিন্তু আপনাদের ব্যাপারটা আলাদা। আসলে সুন্দরবাবুও তো একজন বিশিষ্ট রাজকর্মচারী। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেব। দরকার হলে পরে খাতাপত্র দেখে সঠিক টাকার পরিমাণ আপনাকে জানাতে পারি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সিদ্ধেশ্বরবাবু তার বাংলো বাড়ি তৈরি করার পর এই অঞ্চলে প্রথম আসেন প্রায় বছর 2 আগে। সেই সময় আমাদের ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর 1.5 আগে তিনি ব্যাংকে 15 লক্ষ টাকা জমা নেন। তৃতীয়বারে সেও বোধ হয় 1.5 বছরের কাছাকাছি হবে, সিদ্ধেশ্বরবাবুর কাছ থেকে আমরা 12 লক্ষ টাকা পাই। আবার মোট 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, শুনেছেন,
দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বরবাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। সুশীলা দেবী আর গোবিন্দবাবুও কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ হয়নি? কিন্তু প্রথম দফায় 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? জোর করে কিছু বলতে চাই না, খুব সম্ভব ওটা হচ্ছে সিদ্ধেশ্বরবাবুর নিজের টাকা। আপনারা আর কিছু জানতে চান? সিদ্ধেশ্বরবাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু জানেন? না, বিশেষ কিছুই জানি না। মানিক বলে উঠল পাশ থেকে। আচ্ছা করুণা, বছর দেড়েক আগে কোনো প্রাচীন মহিলা কি সিদ্ধেশ্বরবাবুর অতিথি হয়েছিলেন? দেখো মানিক, বছর দেড়ে আগেকার কথা আমি ঠিকঠাক জানি না আসলে, তবে এই কথা শুনেছি বটে যে বছর দেড়েক আগে সিদ্ধেশ্বরবাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। তার কিছুদিন পরে একজন বৃদ্ধ ভদ্রলোকও ওখানে এসেছিলেন। এটাও যদিও আমার শোনা কথা, শুনেছি সেই ভদ্রলোকও গিয়েছিলেন সিদ্ধেশ্বরবাবুর বাড়িতে। কিন্তু 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 কি, থামলে কেন? ভাই মানিক, সিদ্ধেশ্বর বাবুর সম্বন্ধে অনেক কানাঘুষোই শুনতে পাই, কিন্তু শোনার কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। করুণার পিঠে একটা সজোরে চপেটাঘাত করে মানিক খানিকটা অভিযোগ ভরা কণ্ঠেই বলল, করুণা, আমিও কিন্তু তোমার পর, কোনো ভয় নেই, তোমার শোনা কথাই প্রকাশ করো। শুনেছি সিদ্ধেশ্বর বাবুর বাংলোয় একটি বৃদ্ধা নারী আর এক বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের বেরোতে আর দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনও ওই বাংলোর ভেতরে আছেন এমন কোনো প্রমাণও নেই। এই যে অসম্ভব। হ্যাঁ, তুমি আমার বাল্য বন্ধু, তুমি জিজ্ঞাসা করছো বলেই বলেছি। সিদ্ধেশ্বর বাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আরও যেসব কানাঘুষো শুনতে পাই সেগুলো মানে মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোমার কথার কোনো অর্থই যে বুঝছি না। হ্যাঁ, লোকে বলে বাংলোটা হচ্ছে ভুতুড়ে। কেন? হ্যাঁ, মানে ওখানে নাকি কাঁচের দুটো কফিনের মধ্যে। কাঁচের কফিন? হ্যাঁ, ওখানে কাঁচের দুটো কফিনের মধ্যে একটা পুরুষ আর একটি নারীর মৃতদেহ রয়েছে। সুন্দরবাবু চমকে উঠে গর্জন করে বললেন, ঠিক সেই সময় ঘরের ভেতরে ঢুকলো একজন ভৃত্য। বলল, বাবু, সিদ্ধেশ্বর বাবু দেখা করতে এসেছেন। চমকে সকলে করল দৃষ্টি বিনিময়। করুণা বলল, বেশ, তাকে নিয়ে এসো। মিনিট দুয়েক পরে ঘরের দরজার কাছে সিদ্ধেশ্বর বাবুর আবির্ভাব। মানিকের আঁকা ছবির 12 আনাই মিলে যায় তার চেহারার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের উপর একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, ও, আমি বুঝতে পারিনি আপনার ঘরে আজকে অতিথি এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে একদিন আসবো, আমি চলি। বলতে বলতেই সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তরাক করে এক সুদীর্ঘ লাফ মেরে চিৎকার করে বললেন, এই পাকড়াও পাকড়াও পাকড়াও, এই মনোহর মিত্তি লম্বা দিচ্ছে, ওকে গ্রেপ্তার করো, ও গুলি করে মারো ওকে। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোরভাবে বলল, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন। লম্পজম্প আর চিৎকার করে ভাঁড়ামো করবেন না। আসুন দেখা যাক মনোহরবাবু এরপরে কি করেন। এরপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল সিদ্ধেশ্বর বাবু তথা মনোহর বাবু ও তার মোটর বাইক চালিয়ে দিয়েছেন সবেগে। সুন্দরবাবু বললেন, এখন আমরা কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাৎ ধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে তো। করুণার দিকে ফিরে জয়ন্ত বলল, আপনি তো মনোহরবাবুর বাংলোয় যাবার রাস্তা জানেন? জানি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। কি কি প্রমাণ আছে তারপর তা পুনরাবিষ্কার করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সকলে পুলিশ জিপের উপর চড়ে বসল এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরে পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সামনে এবার দুরারোহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ানো দুর্গম অরণ্য এবং তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতি বৃহৎ পথ। সেই জনহীন পথে নীরবতা তন্দ্রাভঙ্গ করে ছুটে চলল জিপ। মানিক বলল, এমন জায়গাতে মানুষ থাকে? এই মনোহর মানুষ নয়, সে অমানুষ। নিজের যোগ্য জায়গায় সে বেছে নিয়েছে।
কিন্তু আমার খালি খালি এই কথাই মনে হচ্ছে, এই জয়ন্ত কেমন করে সন্দেহ করলে যে এই সুলতানপুর চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে? আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, আন্দাজেই ছুঁড়েছি অন্ধকারে ঢিল। তা আন্দাজটা কি শুনতে পারি না? গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল মনোহরবাবুর বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে। এতে ধরে নিলুম যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা আর গোবিন্দবাবু তারই কাছে গিয়ে হয়েছেন নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়ির ভিতরে রেখে দেবেন না। বাড়িতে চোর ডাকাতের ভয়, ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। তারপরও ও টাকার কথা না হয় ছেড়েই দিল। মনোহরবাবুর চিঠির একটা জায়গা স্মরণ করুন। গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব। কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য টাকা দরকার হয়। টাকা আগাছার মতো আপনা আপনি মাটি ফুঁড়ে গজিয়ে ওঠে না। নিজের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের সম্পর্ক আছে এটা আমি আগে থাকতেই আন্দাজ করতে পেরেছিলাম, অবশ্য আন্দাজ মাত্র। সুন্দরবাবু বলে উঠলেন, বারে আন্দাজ বলিহারি বটে। করুণা বলল, ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহরবাবুর বাংলোটা দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছে হয়তো এয়ারটাইট কাচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের এই বাসি শুকনো মরা। বাবা, এই কিরকম বাংলো! চারিদিকে বনজঙ্গল ঝোপঝাড়, আবার এই উপর থেকে মাথার উপরে ঝাঁপ খাবে বলে হুমড়ি খেয়ে আছে প্রকাণ্ড কালো পাহাড়। ওরে বাবা, এই যেন হানাবাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধহয় এখানে বসে সবসাধনা করত, মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠ খড় পুড়িয়ে এই তান্ত্রিক খনিটাকে ধরতে পারলুম না। ও বাবা রে, আমার এই আফসোস রাখবার ঠাঁই নেই রে, কপাল ঠাকুর। গাড়ি ফণিমনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার সুর। তাছাড়া আর কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠে সত্যি। স্বভাবতই উচ্চকণ্ঠ সুন্দরবাবু সেখানে চেঁচিয়ে কথা বলতে পারলেন না। সেখানে চিৎকার করাও যেন নিয়ম বিরুদ্ধ। চুপি চুপি বললেন, এই মনোহরের লোকজনরাও কি আমাদের এই গাড়ির সারা পেয়ে চম্পট দিল নাকি? অসম্ভব নয়, দেখা যাক। কথাটা বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। তার পিছনে পিছনে চলল আরও সকলেই। নিজের পায়ের শব্দে তারা নিজেরাই যেন চমকে উঠছে। দালানের উপর দাঁড়িয়ে একবার এদিক ওদিক দেখে জয়ন্ত সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল। সঙ্গে সঙ্গেই সুগভীর কণ্ঠ শোনা গেল একটা, ওদিকে নয়, এইদিকে, এদিকে, আপনার বাঁ দিকের শেষ ঘরটা। চমকে সকলে ফিরে তাকালো বিদ্যুৎ গতিতে। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি। বাঁদিকের শেষ ঘরের পর্দা দেওয়া দরজার দুপাশে দাঁড়ানো রয়েছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। হাতকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, এই বেলা সরে পড়ি এসো, মরার হার এখানে কথা কয়। ভয় নেই, ভয় নেই, ওই দুটো সম্পূর্ণ রক্ত মাংসহীন কঙ্কাল মাত্র। নির্ভয় আসুন ঘরের ভেতরে। আকস্মিক কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল বিস্মিত হয়েছিল। ঘরের ভিতর থেকে কে যেন বলল, হ্যাঁ, পর্দাটা ঠেলে প্রবেশ করুন, আমি আছি। দুই হাতে দুদিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভেতর গিয়ে দাঁড়ালো। সামনেই একখানা ইজি চেয়ারের উপর অর্ধদণ্ডায়মান অবস্থায় স্বয়ং ডাক্তার মনোহর মিত্র। এই দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত। হতভম্ব হয়ে গেল জয়ন্ত পর্যন্ত। মনোহরের গম্ভীর মুখের ওষ্ঠধারের উপরে ফুটে উঠে মিলিয়ে গেল যেন একটু হাসির হালকা ঝিলিক। তিনি বললেন, কে, আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, অবাক হলে চলবে না। আপনারা আসবেন সেটা আমি আশা করেছিলাম, তাই জন্য আপনাদের অভ্যর্থনা করার জন্য অপেক্ষা করে বসেছিলাম। আপনারা দয়া করে আসনটা গ্রহণ করুন। হ্যাঁ, এখানে আসনের কিন্তু কোনো অভাব নেই, বসুন।
ছদ্মনামের আড়ালে যে লোক এই 33 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার বাড়িতে আসরের অভাব হবে না, আমি জানি। মনোহরের একটুও ভাবান্তর হলো না। খুব সহজ সরল স্থির কণ্ঠে তিনি বললেন, দেখুন, নানা কারণে নানা জায়গায় আত্মগোপন কিন্তু সবাইকে করতে হয়, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে অসাধুদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দুই চোখে যেন দীপ্ত হয়ে উঠল একটা ঝলক, কিন্তু তার গম্ভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, মহাশয়ের চেয়ে আমি বয়সে অনেকটা বড়, বিদ্যে বুদ্ধিতেও অনেকটাই বড়, কাজেই আমাকে তুমি বলে সম্বোধনটা যদি না করেন তাহলেই বাধিত হই। আপনারা অসাধুদের দ্বন্দ্ব দেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করেন, তাই না? তাহলে জানবেন আমিও ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি মনুষ্য জাতির মঙ্গলের জন্য। মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন বিংশ শতাব্দীর অভিনব যীশুখ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাচের কফিনে পুড়ে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে আবার 27 লক্ষ টাকা অপসরণ করে ধরা পড়বার ভয় ছদ্মনামের আশ্রয় ব্যাংকে জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি? আপনাকে সাধুবাদ দেব না হাত করা আনবার হুকুম দেব? এতটুকু বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বললেন, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে পারি না, কিন্তু আজকে আপনার কথা শুনে না আমার অট্টহাসি করবার ইচ্ছে হচ্ছে। আমি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে খুন করেছি? তো কোন অপূর্ব মহামানব আপনার কানে এই খবরটা দিয়েছে শুনি? দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না একদম। বলতে পারেন এই সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? হ্যাঁ, তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, কাচের কফিনের ভিতর। বারবার কাচের কফিন বলে চিৎকার করবেন না। আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কাচের কফিন আছে কিনা আছে সেটা খাড়া তল্লাশ করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সোজা হয়ে উঠে বসে বললেন, কাচের কফিনের কথাটা ছেড়ে দিন। আপনি আগে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান বলুন তো? সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়ে গেলেন, তারপর একটু বাঁধো বাঁধো গলায় বললেন, কোথায় কোথায় সুশীলা দেবী? আগে তাকেই দেখতে চাই। অতি উত্তম। বলেই মনোহর গলা চড়িয়ে ডাক দিল, সুশীলা, সুশীলা। বাড়ির ভিতর থেকে গানের মতো একটা আওয়াজ শোনা গেল। আগে কিছু বলছেন? সুশীলা, একবার এই ঘরে এসো তো। ঘরের ভিতরকার একটি দরজার পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী এবং মহিমাময়ী মূর্তি। তাকে দেখবার জন্য কেউই প্রস্তুত ছিল না। এই মূর্তি যে মাটির পৃথিবীর, স্বচক্ষে দেখেও সেটা বিশ্বাস করা কঠিন। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, ইনি কি সুশীলা দেবী? আগে হ্যাঁ, কিন্তু এখন থেকে ওই নামটা আর নয়। ইনি এখন থেকে নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? হ্যাঁ, আজ থেকে ওনার নাম ললিতা দেবী। ইনি ললিতা দেবী না পলিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। আচ্ছা, তা কেন বলুন দেখি? সুশীলা দেবীর বয়স 75 বছর। একদম সঠিক, কিন্তু তার বয়স যদি 75 হয়ও তাহলেও তো তিনি বৃদ্ধা নন। পাগলের মতো কি আবল তাবল বকছেন? সুশীলা দেবী নব যৌবন লাভ করেছেন। এই শুনুন, শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন? আপনার কি বিশ্বাস প্রাচীনরা কি কখনো নবীন হতে পারে না? অসম্ভব। জরার পর মৃত্যু, জরার পর যৌবন হয় না। এ হলো বিজ্ঞানের মহিমা। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভব। আমি আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করছি, এই বিজ্ঞান একদিন মানুষকে অমর করে তুলবে। আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাবার চেষ্টা করবেন না একদম। হয় কাজের কথা বলুন, নয়তো নয় থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই না হয় শুনুন। সুশীলা, বাবা, তুমি এখন বাড়ির ভেতরে যাও। এই ভদ্রলোকের জন্য একটু চা পাঠিয়ে দাও তো। সুন্দরবাবু ব্যস্তভাবে সভয় বলে উঠলেন,
না না, আমরা এখানে চাটা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। শুনুন, বিষ থাক আর না থাক, এখানে চা আর টা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি তাহলে একমত? আমার অন্য মত, আমি চাটা সব খাবো। কি বলো মানিক? আমিও তোমার দলে। অরুণবাবু কি বলেন? পরমা সুন্দরী সুশীলা ওকে কি ললিতা দেবী বলে ডাকবো মনোহরবাবু? বেশ, তো ওকেই জিজ্ঞেস করে দেখুন না। আবার বাজল সেই অমৃতায়মান কণ্ঠস্বরের মোহনীয় বীণা বেণু। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে দেখেননি। আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। বেশ অরুণবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতো আপনি তা পান করবেন না? হ্যাঁ, করবো না বলেন কি? আমি তো নির্বোধ নই। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে আবার টা। সুন্দরবাবু জুলজুল চোখে জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইলেন। কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি, তখন আমারও আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপ পেলব ওষ্ঠধারে ফুটল যে মিষ্টি হাসিটা, তাও যেন নীরব সঙ্গীতের মতোই সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। মনোহর গম্ভীর স্বরে বললেন, শুনুন মশাই, জ্বর আর কারণ যে কি সেটা মানুষ জানে না, এই কথা সম্পূর্ণ মিথ্যে, আমি মানি না। বরং এই কথাই সত্য যে জ্বর আর কারণ তার কাছে অজ্ঞাত নয়, এইটুকুই জানে না সে। বাবা, এই যে হেয়ালি! হ্যাঁ, এইসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কিভাবে বোঝাবো আমি। রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ওই কর্তব্যের মধ্যেই গণ্য নয়। বিজ্ঞানে আমি একেবারে না। বাংলায় বুঝিয়ে দিতে পারেন নাকি? ইংরেজি তো জানেন, বাংলায় শুনলে যে মশাই অজ্ঞান হয়ে যাবেন। তাও কখনো হয়? বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের অর্থ ঠিক এইভাবে বোঝানো হয়েছে: আংশু বিকিরণ দ্বারা বৈদ্যুতিক মাপক ও প্রভৃতির ওপর ক্রিয়াকরণক্ষম। রেডিয়াম, ইউরেনিয়াম, পলোনিয়াম প্রভৃতি সম্পর্কে অপারদর্শক পদার্থ ভেদারক ও বৈদ্যুতিক ক্রিয়াজনক, এবং সাথে অদৃশ্য ক্রিয়া বিকরণক্ষম। কি বুঝলেন? ব্যাপার আবার বুঝবো কি? আরো গুলিয়ে গেল, এ মাথা বো বো করে ঘুরছে। এই জন্য কি কবি গান বেঁধেছেন, আমরি বাংলা ভাষা? বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষা এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার চেষ্টা কেউ করে দেখেনি। এতদিন স্বাধীন ছিল না বিষয়টা। যাকে যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝানোর চেষ্টা করছি, শুনুন। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতরে যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে ওঠে, অর্থাৎ যাকে বলে ক্রোমিক রেডিয়াম, এই জড়ার কারণে সেটা হয়ে থাকে। সূর্যের দ্বারা পৃথিবীর উপরে প্রতিদিন রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে, আমরা তো তা খাচ্ছি, আমরা তা পানও করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে আকর্ষণও করছি। তারই ফলে প্রত্যেক জীব ও তরুণলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হয়। জরা ব্যাধি নিবারণ করবার উপায় আমি আবিষ্কার করেছি সুন্দরবাবু। সুন্দরবাবু দুই চোখ ছানা পড়ার মতো করে বললেন, বলেন কি মশাই? আগে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। ব্যাপারটা বুঝুন, রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামের মতোই। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়াম পরমাণু ব্যবহার করলেও দেহের রক্তস্রোত কিন্তু সেটা বুঝতে পারে না, তারা সেটা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের ভিতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলোকে টেনে বের করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? ঠিকই, প্রথম দৃষ্টিতে হয়তো অসম্ভব বলে মনে হয়, কিন্তু কার্যকালে দেখতে গেলে সেটা মোটেই অসম্ভব নয়।
জরা ব্যাধিগ্রস্ত ব্যক্তির হাড়ের ভিতরে যে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলি আছে সেগুলিকে বাইরে বের করা চাইলেই সম্ভব। প্রথমে কি করতে হবে, রোগীকে এমন ভিনিগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলোর ক্যালসিয়াম মুক্ত হয়ে যায়। 1 সপ্তাহ পর রোগীকে আমি আবার 1 সপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সেই সঙ্গে একদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখি যাতে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়ামটা আছে সেটা যেন মজুদ থাকে, তার মধ্যে যেন কিছু মাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান না থাকে। প্রথমে যে ভিনিগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয় দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাতে অনেকটা উপকৃত হয় বটে। ওই পথ্যের পরমাণু গ্রহণ শক্তি বা ভায়োলেন্স অনেকটা ক্রিয়েট করে, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভেতরে উড়ে চড়ে বসে অনেকটা রেডিয়াম। বুঝলেন, রেডিয়াম বলেছিলাম, সেই রেডিয়াম ক্রমে ক্রমে বাইরে বেরিয়ে আসে। এইভাবেই চিকিৎসা চলে মাসের পর মাস। এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী ফিরে পায় তার নবযৌবন। হ্যাঁ, ওই প্রায় তাই বললেও চলে। তবে উপসর্গ যে দেখা যায় না এইটা বলা চলে না। যেমন ওই কাচের কফিনের ব্যাপারটা সুন্দরবাবু অনেকবার বলেছেন, কিন্তু সেটা কি পদার্থ দিয়ে তৈরি জানেন কি কেউ? দেখতে চান তো আসুন আমার সঙ্গে। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হল প্রকাণ্ড একখানা হল ঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি, যার কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখেছেন তাদের কাছে এইসব যন্ত্রের কয়েকটা পরিচিত বলে মনে হবে। কোথাও একাধিক বোনসের বার্নার, অত্যন্ত তপ্ত উত্তাপ সঞ্চালক প্রদীপ বিশেষ, উপরে টকবক করে ফুটছে স্টিল বা অধ যন্ত্রগুলো। কোথাও সারি সারি কিল থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহতি যন্ত্র, যা সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখা যায় না। সুন্দরবাবু আবার হোম শব্দটি উচ্চারণ করে বললেন, মনোহর বাবু এতক্ষণ কানে যা শুনলুম তার এক বড় বুঝতে পারলুম না, এখন চোখে যা দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, তাই তো? কিন্তু তার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের জবাব দেবেন কি? আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা এই তো কলকাতাতে বসেই করতে পারতেন, মিথ্যে এত লুকোচুরি কেন? আপনার কি মনে হয় কলকাতার কৌতূহলী জনতা যদি একবার ঘুণাক্ষরেও টের পেত তাহলে কি এই বাড়িটা আস্ত থাকতো? সরকারি বাগানে পরিণত হতো না? আর সেখানে রাম শ্যাম যদু মধু সবাই চলে আসতো উকি দিতে। তারপর আমি কি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতাম? হ্যাঁ সুন্দরবাবু? হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু এই সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতো পালিয়ে এসেছেন কেন? আগে তার প্রথম কারণ হলো মন্ত্রগুপ্তি, আর দ্বিতীয় কারণটা অত্যন্ত গুরুতর। গুরুতর মানে? দেখুন, সুশীলা দেবী আর গোবিন্দবাবু এরা যখন নতুন দেহটা পেয়ে যাবে না, ইহ জীবনে আর নিজেদের বাড়িতে এরা ফিরবে না। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছে। কিন্তু কেন 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 আবার কি? আপনার কি মনে হয় যে এই নতুন দেহে সুশীলাকে কেউ চিনতে পারবে? তা পারতই না। শুধু কি এইটুকু, তাকে নিয়ে আরো নানা রকম গন্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে। তা তো করতই না, ঠিক। আরো কত দিক দিয়ে সুশীলার জীবনটা নষ্ট হবে আপনি জানেন সেটা? সেই জন্যই আমি স্থির করেছি, আমার পরীক্ষা সফল হলে, নতুন দেহ পেলে এরা কেউ নিজেদের জীবনে আর ফিরে যাবে না। সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে গেলে সবার আগে কি দরকার? হ্যাঁ, নতুন জীবন শুরু করতে কি চাই? টাকা। সেই টাকা আসবে কোথা থেকে? নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য, নিজেদের ভবিষ্যৎকে সঠিক রাখার জন্য সবার আগে দরকার টাকা। সেই টাকা ওদের দেবে কে? ওদের টাকা আমার ছদ্মনামে জমা রেখেছি কেন জানতে চান? আমি জানতুম পুলিশ ওদের খুঁজে বার করবে।
ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই সন্ধান পেত। যাকে আর কোনো প্রশ্ন আছে? শুনুন, আর একটা প্রশ্ন, যদিও এই ললিতা দেবী সুশীলা দেবী কিনা সেই খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবে ওটা তা আপাতত ধামাচাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে গোবিন্দবাবু কোথায়? এই প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বলল, জয়ন্তবাবু, আপনি যে উপসর্গের কথা বলেছিলেন, এবার সেটা দেখবেন, আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালো একখানা খাটের পাশে, যেখানে শয্যার উপরে যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখেই সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল পরম বিস্ময়ে। একটি তরুণ অপূর্ব সুন্দর মূর্তি, বালক বললেও চলে, সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে করা। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাঁচ দিয়ে মোড়া, এবং সেই কাঁচ তা কেউ গলিয়ে এমনভাবে মূর্তির উপর ঠেলে দিয়েছে বা লেপে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। এই দেখুন সুন্দরবাবু, এই হলো আপনার কাঁচের কফিন। কিন্তু এই কাচের কফিনের ভিতর ওটা কি রয়েছে? এই রঙিন মোমের পুতুল নাকি মৃতদেহ? সে কি দূরে কেন, কাছে যান, ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুল নয়, মৃতদেহ নয়, ওটা যে জীবন্ত, ওর সর্বাঙ্গে যে জীবনের রং, চোখের চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। এই মনোহর বললেন যে এখনো ঘুমোচ্ছে, কিন্তু ঘুম ভাঙতে মনে হয় আর বেশি দেরি নেই। আসল ব্যাপারটা কি মনোহর বাবু? দেখুন, এই বিষয়টা আমি জানি না, কারণ ওই কাচের আবরণই আমার সৃষ্টি নয়, পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে তৈরি। আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎই দীর্ঘকাল ব্যাপী নিদ্রা ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গব্যাপী দেখা যায় কাঁচের আবরণ। বুঝলেন তো? কিছুকাল পরে রোগীর ঘুম আবার ভেঙে যায়, কাঁচের আবরণ ফেটে যায়, তারপরে সে উঠে বসে জাগ্রত মূর্তি নিয়ে এবং তার নতুন শরীর নিয়ে। এর অর্থ আমি জানি না। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, বাবা, এই যে মানুষ গুটি পোকা। মানিক পাশ থেকে বলে উঠল, ওই মূর্তিটা কার? ওইটা গোবিন্দবাবুর। তার বয়স তো প্রায় 70 বছর। সকলেই অবাক হয়ে ভাবতে লাগল। সুশীলার সেই সভায় প্রবেশ। মনোহর এতক্ষণ পরে একটু হেসে বললেন, যাকগে, চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যে কোনোই বিশেষত্ব পাবেন না। বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি, স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি, মাখন, চা আর এই মিষ্টান্ন। ললিতা দেবী, চায়ের বৈঠক যে একেবারে ভুরি ভোজনে পরিণত করলেন। এই বিজন বনে শিক কাবাব বানালেন কি দিয়ে? আশা করি বাঘের মাংস নয়। খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু। ভায়া, আজ যা দেখলুম আর শুনলুম, আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে, আর খাওয়ার চিন্তা মোটেই জাগছে না। দেখুন, আপনার পিলে তো নির্বোধ নয়, ও একখানা স্যান্ডউইচ খেলেই আপনার শান্ত হয়ে যাবে সব। আপনার ধাত জানতে আমার আর বাকি নেই। চলুন চলুন, মধুরেণ সমাপয়েত করে আসি।